হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি 5 নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি। তো 5 নাম্বার পর্বটা শুরু করার আগে তোমাদের বলতে চাই, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে পর্বটা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অনেকক্ষণ লাগে না, একটু সময় লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব। শুরু করছি 5 নাম্বার পর্ব। রাতের ওই ঘটনার পর ইউনা তো রেগে আগুন, মানে কি আদিকালের রাজা তাকে কিস করে দিয়েছে, কেউ বুঝতে পারছিল না ইউনা কেন এত রাগ দেখাচ্ছে। বলে কি হয়েছে তোমার, এমন করছো কেন? তখন ইউনা তাদের দিকে যেইভাবে তাকায়, এতেই তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। গিউম তখন বলে, কি হয়েছে আমাকে বলুন, কেন এত রাগ দেখাচ্ছেন? এখানে এখন আমি ছাড়া আর কেউ নেই, তাই আমাকে বলুন। ইউনা তখন আরো রেগে যায় আর বলে, আমার কি এখন ওই পাগলের জন্য হ্যাংওভার স্যুপ বানাতে হবে? এটা বানালে মাছেরও অপমান করা হবে। এটা বলে সে মাছের উপর নিজের রাগটা ঝাড়তে থাকে। এদিকে রাজার জন্য খাবার নিয়ে যাওয়া হয়। রাজা ইউনার দিকে তাকায়। গতকাল রাতে ঘটনা তার বেশি একটা মনে নেই, মানে কিস যে করেছে ওইটা একদমই মনে নেই, কিন্তু ইউনার ভাবভঙ্গি দেখে সে বুঝতে পারে কিছু একটা ঘাপলা আছে। তো ইউনা বলে, গতকাল রাতে আপনি অনেক ড্রিঙ্কস করেছিলেন, তাই আপনার জন্য হ্যাংওভার ড্রিঙ্কস নিয়ে এসেছি। তো দাসী টেস্ট করার পর রাজা ইউনার দিকে তাকায়, কিন্তু ইউনার চেহারায় যেই রাগ ধরে রেখেছে। তো রাজা খেয়ে দেখে সুপের টেস্ট ভালো, কিভাবে বানিয়েছে সেটা জানতে চাইলে ইউনা খুব ভয়ানক ভাবে বর্ণনা দেয়। রাজা এবার শিওর হয়ে যায় যে অবশ্যই রাতে কিছু একটা হয়েছে, যার কারণে ইউনা এমন করছে। তো এটা বুঝতে পেরে মহারাজা রাজবাবুর্চিকে ছাড়া সবাইকে বেরিয়ে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর লিহান বলে, এবার বলো গতকাল রাতে কি হয়েছিল? ইউনা তখন বলে, আমি আরো আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আপনার কি কিছু মনে নেই? লিহান বলে, মানুষ তো ভুলে যাওয়ার জন্যই ড্রিঙ্কস করে, তাহলে আমি কেন মনে রাখবো? ইউনা তখন রেগে বলে, তার মানে আপনার কিছুই মনে নেই তাই বলছেন? লিহান তখন বলে, আরে আমি একজন রাজা, আমার সামনে এভাবে কথা বলার সাহস কিভাবে হয় তোমার? ইউনার এত রাগ উঠেছিল, সে নিজেকে কন্ট্রোল করে যে একটু শান্ত থাকো। আর রাজাকে বলে, আসলে আপনার ওটা মনে নেই? রাজা তো বোকা বোকা গলায় বলে, কোনটা? ইউনা বলে, মনে যেহেতু নেই আমি আর ব্যাখ্যা করে বলতে পারবো না। তখন সে চলে যাবার জন্য প্রস্তুতি নিলে লিহান তার হাত ধরে বলে, কি হয়েছে, তুমি এমন আচরণ করছো কেন? আমাকে সোজাসুজি বলো। ইউনা বলে, শুনুন আপনি আমার স্টাইলের না। লিহান তো আর স্টাইল ফিস্টাইল ইংরেজি বুঝে না, সে বলে, কি বলছো? ইউনা তখন বুঝিয়ে বলে যে, আপনি আমার টাইপের মানুষ না, আমি যেমন মানুষ পছন্দ করি আপনি সেই রকম না। লিহান এবার হেসে বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমার রাজবাবুর্চি, আর রাজবাবুর্চিকে আমি মহিলাই তো মনে করি না। ইউনা বলে, হ্যাঁ এবার ঠিক আছে। লিহান বলে, তাহলে এত কথা বলার কি দরকার আছে? ইউনা জানায়, এখন থেকে রাতে ড্রিঙ্কস করার আগে দেখে নেবেন আপনি কোথায় আছেন। তার কথার ধরনে রাজাও ভয় পেয়ে যায়। সে বলে, আচ্ছা এখন থেকে দেখে শুনে ড্রিঙ্কস করব। তারপর চলে যাওয়ার সময় ইউনা অদ্ভুত রাগী চোখে লিহানের দিকে তাকাচ্ছিল, কিন্তু লিহান তো বুঝতেই পারছিল না কি হয়েছে। সে তখন প্রধান খোঁজাকে ডাকে। খোঁজা আসলে জানতে চায় গতকাল রাতে রাজবাবুর্চির সাথে কিছু হয়েছিল কিনা। খোঁজা তখন কাছে এসে ইতস্তত হয়ে বলে, মহারাজ আপনি গতকাল রাতেই রাজবাবুর্চির ঠোঁটে ঠোঁট রেখেছেন। লিহান অবাক হয়ে যায়, আর তখন তার মনে পড়ে রাতে সে কি কি করেছিল ইউনার সাথে। এটা ভেবেই বুঝতে পারে ইউনা এতক্ষণ কেন রাগ দেখাচ্ছিল। সে ভাবে, এখন আমি কি করব? এই ব্যাপারটা আমার দুজনেরই এড়িয়ে যাওয়া ভালো হবে। আমি তার সাথে যা করেছি তার রাগ করাই স্বাভাবিক, সে আগে মাথা ঠান্ডা করুক। তারপর লিহান ভাবে, আরে আমি কেন এসব ভাবছি? আমি এই দেশের রাজা আর ইউনা সামান্য একজন বাবুর্চি, ওটা নিয়ে বেশি ভাবার দরকার কি? সে একটা রাজা রাজা ভাব নেওয়ার চেষ্টা করে। এদিকে ইউনা ভাবছে যে তার নাকি কিছুই মনে নেই। কি খারাপ লোক, একদম লজ্জা নেই, এমন লোকের কাছে ক্ষমা আশা করো বোকামি। তখন আমরা গঙ্গিলকে দেখতে পাই। গঙ্গিল ইউনাকে বলে, একা একা বিড়বিড় করছেন কেন? কেউ কি আপনাকে বিরক্ত করেছে? ইউনা গঙ্গিলকে চিনতে পারেনি। গঙ্গিল তখন নিজের চুল খুলে সেই নাচের অনুষ্ঠানের মতো করে তাকায়। ইউনা তখন তাকে চিনতে পারে। গঙ্গিল বলে, সেদিন রাতে আপনাকে মিথ্যা বলার জন্য ক্ষমা চাইছি। ইউনা বলে, আজকেও কি আবার মিথ্যা বলে অনুষ্ঠান করতে এসেছো? তাহলে তোমাকে আমি বলে রাখি, আমি কিন্তু এখন একজন রাজবাবুর্চি, আমার অনেক ক্ষমতা। তার কথা শুনে গঙ্গিল হাসে। ইউনা বলে, হাসছো কেন? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। গঙ্গিল বলে, আমি আর আপনাকে মিথ্যা বলবো না। যাই হোক, গিউমের কি অবস্থা, সে কি ঠিক আছে? তখন ইউনার মনে পড়ে গিউম বলেছিল কেউ একজন তাকে আঘাত করেছিল। তখন গঙ্গিল এসে তাকে বাঁচায়। ইউনা বলে, গিউম ভালো আছে, কিন্তু তাকে কে আঘাত করেছিল তুমি কি দেখেছো? গঙ্গিল বলে, না, কিন্তু সে দেখতে অন্দরমহলের মহিলাদের মতো ছিল, আমি তার স্কার্টটা দেখেছি। তো ইউনা ভাবছে কে এমন করবে। গঙ্গিল বলে, গিউমিনকে সাবধানে থাকতে বলবেন। ইউনা গঙ্গিলকে কৃতজ্ঞতা জানায়। গঙ্গিল বলে, আমি তো একজনকে খুঁজতে গিয়ে তার সামনে পড়েছিলাম। ইউনা জানতে চায়, কাকে খুঁজছিলে? গঙ্গিল বলে, সবকিছু জেনে গেলে আনন্দ থাকে না, কিছু অজানা থাকাই ভালো। সে ইউনার কাছে বিদায় নিয়ে চলে যায়। তার যাওয়া দেখে ইউনা হেসে ফেলে আর চলে যায়। তখন উপর থেকে গঙ্গিল তার যাওয়ার দিকে তাকিয়ে মনে করে
সেদিন গিউমকে যে আঘাত করেছিল তার চুলের ধারালো কাঁটা নিচে পড়ে গিয়েছিল, যা গঙ্গিলের কাছে থাকা কাঁটার সাথে মিলে গিয়েছে। তখন আমরা একটা মৃত মেয়েকে দেখতে পাই। সে ছিল গঙ্গিলের বোন। তার বোন প্রাসাদে এসেছিল, কিন্তু সেখান থেকে মৃত্যু ফিরেছে। সে তার বোনের হাতের মুঠোয় এই কাঁটার খোলসটা পেয়েছিল। গঙ্গিল ভাবছে, আমি স্পষ্ট তাকে দেখতে না পেলেও এই কাঁটার মালিককে খুঁজে পেয়েছি, যার কাঁটা আমার বোন শক্ত করে ধরে রেখেছিল। এদিকে মগজু তার দাসীকে বলছে, গঙ্গিল কি তোমাকে চিনতে পেরেছে? দাসী না করে। মগজু বলে, এমন কি হতে পারে? গঙ্গিল ইউনাকে পছন্দ করে। দাসী জানায়, এমন হলে সে সবকিছুতেই বাধা দেবে। মগজু বলে, গঙ্গিল সম্পর্কে খোঁজ নাও, সে কেন হঠাৎ ইউনার কাজে সাহায্য করলো। আর প্রধান খোঁজাকে বলো, আজ সকালে মন্ত্রিসভার পরে আমি রাজার সাথে দেখা করতে চাই। এদিকে মহারাজা সাংজাইয়ের সাথে মন্ত্রীদের চিঠি নিয়ে আলোচনা করছে। সে সম্রাটের পক্ষ থেকে কয়েকজন দূত তাদের জুসেনে এসে পৌঁছাবে। সর্বশেষে সাংজাই বলে, গতকাল রাতে আপনি নাকি রাজবাবুর্চিকে, এটা বলে সে থেমে যায়। রাজা জানতে চাইলে সাংজাই ঠোঁট পাম্প করে দেখায় যে চুমু দিয়েছে। এতে রাজাও বুঝে যায় আর বলে, একজন সামান্য মানুষকে আমি আমার দয়া দান করেছি, মেয়েটা কই কৃতজ্ঞ হবে? তা না করে সে তার চেহারা ঘৃণায় ভরে ফেলেছে, তার চোখের দিকে তো তাকানোই যায় না। সাংজাই হাসলে মহারাজা বলে, এত বড় সাহস, আমার সামনে হাসছ? সাংজাই বলে, মেয়েদের খুশি করতে হলে তাদের উপহার দিতে হয়। লিহান বলে, আমি তাকে দয়া দেখেছি, এটাই কি যথেষ্ট না? আবার উপহারও লাগবে? সাংজাই বলে, তার মুখটা যদি সবসময় এমন ঘৃণায় ভরে থাকে আপনার কি ভালো লাগবে? লিহান বলে, না। তাহলে তাকে কি উপহার দেওয়া যায়? সে ভাবতে থাকে, কাপড়, চুলের কাঁটা নাকি হাতের রিং। কিন্তু সাংজাই না করে। সে বলে, আপনি আপনার পছন্দ মতো কোনো নারীকে উপহার দিতে পারবেন না, আগে খুঁজে বের করুন সেই নারী কি পছন্দ করে, আর সেটাই খুঁজে এনে তাকে গিফট করুন। লিহান বলে, আমি কিভাবে জানবো ইউনা কি পছন্দ করে? সাংজাই বলে, মহারাজ, প্রত্যেক নারীর পছন্দ আলাদা। রানীমা যেমন অলংকারের চেয়ে বই বেশি পছন্দ করে, আবার মগজু যেমন বইয়ের চেয়ে অলংকার বেশি পছন্দ করে, তেমন ইউনাও কি বেশি পছন্দ করে তা খুঁজে বের করুন। লিহান তখন ভাবতে থাকে। মন্ত্রিসভায় এসে সে সম্রাটের দূতদের নিয়ে আলোচনা করতে থাকে। মহারাজ জানতে চায় প্রস্তুতি কেমন। সবাই তাদের মতামত জানায়, দূতদের কি কি উপহার দেবে তাও জানায়, আর এক একজন এক এক রকম মতামত দিতে থাকে। রাজা তখন রেগে যায় আর বলে, আমার প্রজারা কষ্ট করে উপার্জন করে, কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি করা ভালো না। রাজা বেরিয়ে আসলে হিউক নামের এক গুপ্ত সেনা এসে মহারাজকে জানায়, আজ সকালে জাং নামের ব্যক্তিকে গ্রামে আহত অবস্থায় পাওয়া গেছে। রাজা জানতে চায় সে জীবিত আছে কিনা। হিউক বলে, হ্যাঁ সে জীবিত। রাজা তখন সেই চিঠি সম্পর্কে জানতে চায়, যেখানে তার মায়ের সম্পর্কে বলা ছিল, কিন্তু হিউক জানায় সে কোনো চিঠি পায়নি। জাংকে সে নিরাপদ জায়গায় নিয়ে চিকিৎসা করিয়েছে, কিন্তু জাং কিছু না বলেই সেখান থেকে পালিয়ে গেছে। রাজা তখন বলে, অসুস্থ মানুষ পালিয়ে যাবে কোথায়? হিউক জানায়, নিশ্চয়ই তাকে কেউ তাড়া করছে, তাই সে পালিয়ে গেছে। তো মহারাজ সেই তাড়া করা মানুষটাকে খুঁজে বের করতে বলে, যে তার কাজে বাধা দিচ্ছে। প্রধান খোঁজা তখন এসে বলে, মগজু আপনার সাথে দেখা করতে চায়। লিহান তখন না করে যে সে আজ অন্য কারোর সাথে দেখা করবে, এটা বলে সে চলে যায়। এদিকে মগজু মহারাজের সাথে দেখা করবে বলে সেজেগুজে রেডি হচ্ছিল। তখন তার দাসী এসে জানায় মহারাজ তার সাথে দেখা করবে না। এতে মগজু অনেক অবাক হয়, কারণ মহারাজ তাকে কখনো না করে না। এদিকে মহারাজ তার মাকে প্রাসাদ থেকে বের করার মুহূর্তটা মনে পড়ে। তার মা তাকে কি বলেছিল সেটাও মনে পড়ে। প্রধান খোঁজা তখন তাকে বলে, মহারাজ এটা রান্নাঘরে যাওয়ার রাস্তা। তখন লিহান ভাবে সে কেন এখানে এসেছে। তখন তার ইউনার কথা মনে পড়ে। লিহান ভাবে, আমি কেন তার কথা ভাবছি, আর আমার হৃদয় কেন এত ভারী হচ্ছে। এটা ভেবে সে তার কক্ষে ফিরে আসে আর ভাবতে থাকে কে লেখক জাংকে তাড়া করছে। তখন সেখানে প্রধান সেবিকা এসে রাতের খাবারের কথা বলে, কিন্তু মহারাজ জানায় সে আজ রাতে কিছুই খাবে না। এদিকে মগজু ভাবতে থাকে, মহারাজ রাতের খাবার কেন খাবে না, কোনো একটা ঝামেলা অবশ্যই আছে। রাজা যে ইউনাকে কিস করেছে এটা সত্যতা জানতে চাইলে তার দাসী বলে, হ্যাঁ। রাজা তখন মাতাল ছিল। মগজু বলে, মাতাল থাকলেই কিস করবে না, এই ইউনা মেয়েটা আমার পথের কাটার মতো হয়ে গেছে। 2 দিন পর রাজার স্বাস্থ্য পরীক্ষা। দাসী জানায় তখন রাজকুমার জিসুনু আসবে। তো মগজু ভাবে সেদিন সে খাবার সার্ভ করবে। দাসী বলে, এটাই ভালো হবে, রাজার রাগ তখন ভেঙে যাবে। এদিকে রান্নাঘরে প্রধান আজ রাতে রাজা ইউনা তারপরও খাবার তৈরি করে, যে রাজা যদি না খায় তাহলে না খায়। এই বুদ্ধিটা প্রধানেরও পছন্দ হয়। ইউনা তখন রান্না করতে চলে যায়। এদিকে বাবুর্চি মায়েঙ্গের পকেট থেকে কিছু একটা বের করে মগজু তাকে বলেছে এটাই শেষ সুযোগ রাজবাবুর্চি হওয়ার। মগজু তাকে আর্সেনিক দিয়েছে, যা বিষ থেকে তৈরি। ইউনা যখন রাজার জন্য খাবার বানাবে তখন এটা মিশিয়ে দেওয়া আদেশ দেওয়া হয়েছে। ইউনা রাজার খাবার নিয়ে গেলেও সে প্রত্যাখ্যান করে দেয়। পরপর সকালেও খায় না, দুপুরেও খায় না, এমনকি রাতেও খায় না। ইউনা আর গিউম তাদের কক্ষে ফিরে আসে। গিউম ভেতরে গেলেও ইউনা বাহিরে বসে থাকে। সে তার জীবন নিয়ে ভাবতে থাকে যে কি থেকে কি হয়ে গেল, তার বাবা এখন কি করছে। সে নিশ্চয়ই রাজার মতো না খেয়ে থাকছে না। তখন সে চাঁদে লিহানকে দেখতে
দেখতে পায় আর নিজেই অবাক হয়ে যায় যে আমার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি, আমি তাকে কেন দেখছি, আচ্ছা সে খাবার খাচ্ছে না কেন, কি হয়েছে তার। সেও লিহানের কথা ভাবতে থাকে। এদিকে রাজাও আকাশের চাঁদের দিকে তাকিয়েছিল, সে ইউনার কথাই ভাবছে। তখন তার ক্ষুধা অনুভব হয়, সে ভাবে আমি ক্ষুধার্ত বলেই কি ইউনার কথা ভাবছি, নাকি ইউনার কথা ভাবছি বলেই ক্ষুধা লাগছে। তখন রাজা প্রধান খোঁজার কাছে রাতের খাবার আনতে বলে, তারপর ইউনা লিহানের রাতের খাবার নিয়ে আসে। লিহান বলে আজ আমার জন্য কি এনেছো। ইউনা সবকিছুর বর্ণনা দিতে থাকে। প্রধান সেবিকা খেয়ে সম্মতি দিলে মহারাজ খেতে শুরু করে আর বলে অনেক মজার খাবার। তাকে এভাবে খেতে দেখে সেবিকাও অনেক খুশি হয় আর ইউনাও অনেক খুশি হয়। সে চুপচাপ লিহানকে দেখতে থাকে। তারপর বেরিয়ে সে পায়ে তালে তালে হাঁটতে থাকে। হঠাৎ থেমে ভাবে আমার এই অনুভূতিটা কিসের আর আমার এতটা ভালো লাগছে কেন। এটা ভেবে ইউনা আবারও তালে তালে হাঁটতে থাকে। তখন লিহান তার জানালা খুলে ইউনার হাঁটার দিকে তাকিয়ে হাসে আর ভাবে আমি যখন তোমাকে দেখি তখন আমার হৃদয় এত জোরে জোরে ছুটে কেন। এটা বলে সে আবারও হাসে। এদিকে জিসুনের কক্ষে দেখানো হয় ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে যে লোক মহারাজাকে জঙ্গলে মারতে চেয়েছিল তাকে ডেকে এনে কথাও শুনিয়ে দেয় যে মহারাজ এরপর থেকে রেগে আছে। এই লোক ভেবেছিল এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না, তো সে যাকে দিয়ে মারতে চেয়েছিল তাকে কিছু মোহর আর একটা জায়গার দলিল দিয়ে চলে যেতে বলে যেন মহারাজা জানতে না পারে। তখন তাকে কয়েকজন সেনা আক্রমণ করে আর লোকটা তাদের থেকে কোনো মতে বেঁচে ফিরে। আমরা তখন গঙ্গেলকে দেখতে পাই, সে তার হাতে ব্যান্ডেজ করছে আর বলছে কিম গিল মানে যার ভাই মারা গেছে তার পেছনে রাজকুমার জিসুনের হাত আছে। এদিকে গঙ্গিলকে মারতে পারেনি কেন তাই জিসুন সেনার উপর রেগে গেছে যে সে কোনো প্রমাণ রাখতে চায় না। সেনা জানায় পরের বার সে বাঁচতে পারবে না। মহারাজা রাতের খাবার ঠিকঠাক খেয়েছে এটা শুনে মগজু খুশি হয় আর বলে সে আজ শারীরিক পরীক্ষার পর খাবার রান্না করবে। এবার আর ইউনাকে টিকতে দেবে না তার সামনে। ইউনা যদি তার সামনে আসে সূর্যের তাপে ঝলসে যাবে। সে খাবারের লিস্ট করে দাসীর কাছে দেয় আর বলে এটা বাবুর্চি মায়েঙ্গের কাছে দিয়ে আসো। প্রধান বাবুর্চি ফ্রেশ মাংস নিয়ে আসে আর বলে আজ শারীরিক পরীক্ষার পর রাজকুমার জিসুনের সাথে মহারাজা খাবার খাবেন। তো ইউনা বলে এই শারীরিক পরীক্ষা প্রধান বলে রাজকুমার জিসুন যখন আসে ওনার সাথে একজন রাজ চিকিৎসক থাকেন, ইনি রাজার শরীরের বিভিন্ন সমস্যা দেখাশোনা করে। ইউনা বলে ও চেক আপ, কিন্তু প্রধান এই শব্দটা চিনে না। যাই হোক তাদের খাবার প্রস্তুত করতে বলে সে চলে যায়। ইউনা তখন বলে রাজকুমার জিসুনটাকে। দক্সুং বলে রাজকুমার জিসুন হলেন স্বর্গীয় রাজার চাচাতো ভাই। ইউনা বুঝে যে তিনি রাজপরিবারের একজন। তখন ইউনা ভাবে বিদ্রোহীর এই রাজকুমার জিসুনই তো সিংহাসনে বসেন না, মানে সে তো ইতিহাস পড়েছে তাই জানে। তো আজ কি রান্না করবে সবাইকে নিয়ে মিটিং এ ডাকে। মেয়ং যাওয়ার সময় দাসী তাকে ডাকে আর সেই চিঠিটা দিয়ে বলে মগজু আজ নিজেই খাবার সার্ভ করবে, তাই সে বলেছে এই খাবারগুলো বানাতে। মেয়ং রাজবাবুর্চির কথা বললে দাসী তাকে ধমকে বলে মগজু যা বলেছে তাই হবে। অন্যদিকে ইউনা বলে আজকে যেহেতু স্পেশাল গেস্ট আসবে তাই স্পেশাল খাবার বানাতে হবে। তখন মেয়ং আসে আর বলে মগজু এই রান্নার লিস্ট দিয়েছে আর এগুলোই বানাতে বলেছে। ইউনা ভেবে বলে তার কথা মতো তুমি এটা বানাতে পারো, কিন্তু আমি মহারাজার হুকুম ছাড়া এসব বানাতে পারবো না, আমি আমার লিস্ট অনুযায়ী খাবার বানাবো। তো মেয়ং চলে যায়। তো ইউনা তার খাবারের আইডিয়া নিয়ে কথা বলে আর নিজের মতো রান্না করতে থাকে। রান্না শেষ করে সে টেবিল সাজায় আর মেয়ং মগজুর আদেশ মতো রান্না করে নিয়ে আসে। তখন মগজু সেখানে আসে আর মেয়ং এর খাবার টেস্ট করে। মগজু ইউনার দিকে তাকালে ইউনাও তার দিকে তাকায়। দাসী তখন বলে তোমার এত বড় সাহস মগজুর দিকে এভাবে তাকাও। ইউনা বলে কিভাবে তাকালাম। দাসী তাকে ধমকে বলে আবার মুখে মুখে তর্কও করো। মগজু তখন বলে থামো, সুন্দর কিছু দেখলে সবাই এভাবেই তাকিয়ে থাকে। সে যাওয়ার সময় ইউনার বানানো খাবার তার কাপড়ের লেগে পড়ে যায়, মানে সে ইচ্ছা করেই ফেলে দেয়। ইউনার আগে কিছু বলতেও পারে না। তারপর তারা আবার তাড়াতাড়ি খাবার সাজাতে ছুটে যায়। এদিকে রাজ চিকিৎসক মহারাজার স্বাস্থ্য পরীক্ষা করেন। জিসুন বলে কি অবস্থা। রাজ চিকিৎসক জানায় কয়েকদিন না খাওয়ার কারণে পেট দুর্বল হয়ে গেছে, ঠান্ডা খাবার এড়িয়ে গেলেই ভালো হবে। তখন জিসুন এটা ওটা খেতে বলে। তখন লিহান বলে চাচা আপনি তো কখনো রান্নাঘরে যান না, কিন্তু অযথা আমার খাবার নিয়ে চিন্তা করেন। জিসুন বলে এটা আমার দায়িত্ব। এদিকে মগজু রাজার কামরার কাছে আসলে সেবিকা তার দিকে তাকিয়ে থাকলে তার দাসী বলে কি ব্যাপার, ঢুকতে দাও। তারপর তারা ঢুকে। মহারাজা মগজুকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে আর ইউনাকেও দেখে। মগজু বলে মহারাজা আপনার সুস্বাস্থ্য কামনা করি। আর জিসুনের দিকে তাকিয়ে বলে অনেকদিন পর দেখা, অথচ এই মাইয়া এই বুইরার সাথে বিছানাও শেয়ার করে, বাপরে বাপ। যাই হোক মহারাজা বলে এসব কি। মগজু জানায় সে আজ নিজের ইচ্ছায় এসব খাবার প্রস্তুত করেছে। রাজা বলে এসব তুমি তৈরি করেছো। মগজু বলে আপনার ভালোর জন্য আমি এসব তৈরি করেছি আর আমাকে বাবুর্চি মেয়ং সাহায্য করেছে আর এই খাবার রাজবাবুর্চিরা বানিয়েছে। তখন মহারাজ বলে একটা খাবারই যথেষ্ট, তাদের বলুন। মগজু বলে আমি তাদের জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও রাজবাবুর্চিরা এটা তৈরি করেছে। সে ভেবেছে আমার খাবারটা যথেষ্ট না। মগজু ভেবেছিল রাজা ইউনাকে ধমক দেবে, কিন্তু রাজা বলে আমি অর্ডার দেইনি বলেই হয়তো সে তার মতো রান্না করেছে।
তো মগজু খাবার খেতে বলে জিসুন তখন বলে, মগজু আপনার কত খেয়াল রাখে মহারাজ। সে রাজবাবুর্চির সম্পর্কে জানতে চাইলে লিহান বলে, হ্যাঁ এটাই সেই রাজবাবুর্চি। জিসুন বলে, রাজবাবুর্চির সম্পর্কে নানা কথা শুনেছি, দেখা হয়ে ভালো লাগলো। তো ইউনাও বলে, আমি শুনেছি আপনি আসবেন, তাই স্পেশাল খাবার বানিয়েছি। জিসুন হাসি, আসলে যতটা আলাভোলা ভাব ধরে থাকে কিন্তু অনেক চালু। জিসুন ভাবে ইউনা আসলেই অনেক সুন্দর, তার কথাও সুন্দর। তারপর তারা খাবার শুরু করে। মহারাজা বলে, এগুলো কি ঠান্ডা খাবার? মগজু বলে, হ্যাঁ। লিয়ান বলে, আমার তো ঠান্ডা খাবার খাওয়া নিষেধ। তখন জিসুন কথা কাটিয়ে এটা কি দিয়ে বানানো হয়েছে তা জানতে চায়, আর মগজু বলতে থাকে। তারপর তারা খাবার খায় আর মগজু তার খাবারের বর্ণনা দিতে থাকে। তারপর জিসুন ইউনার খাবার খেতে চাইলে ইউনা তার খাবার দেয় আর নিজের খাবারের নাম বলে। এটা কেউ ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। খাবারটা দেখতে খুবই সুন্দর, সে এটার বর্ণনা দিতে থাকে। সেবিকাকে টেস্ট করতে বললে সে একটু মুখে দিয়ে মজার চুটে হেসেই ফেলেছিল, পরে নিজেকে কন্ট্রোল করে সম্মতি জানায়। তারপর ইউনা তাদের খাবারের নিয়ম বলে দেয়। দুজনে খেয়ে তো একদম হারিয়ে যায়। তো ইউনা তাদের আরো বিস্তারিত বলছিল। মগজু তখন বলে, এত ফালতু কথার কি দরকার? ইউনা ভাবে, ও আমার পেছনে এভাবে কামড়াচ্ছে কেন? আরে এই মগজু, আমি চাইলে তোকেও কামড়াতে পারি, তাই সাবধান। মানে এটা মনে মনে বলে আর। তারপর সে খাবারের আরো গুণাগুণ বলে। তারা দুজন তো অনেক মজা করে খাবার খেতে থাকে। মগজুর সব খাবার রয়ে গেছে আর ইউনার প্লেটটা একদম খালি করে ফেলেছে। মগজু ইউনার দিকে তাকিয়ে ভাবে, বেশি বেড়ে গেছিস। আর ইউনা ভাবে, আমার সাথে লাগতে আসিস কোন গ্রামের মেয়ে? আমি এসেছি ভবিষ্যৎ থেকে, তোর থেকে কয়েকশো গুণ বেশি জানি। তো জিসুন তাদের খাবারের প্রশংসা করে মগজুর কাছে তার ইচ্ছা জানতে চায়। মগজু বলে সে চায় মহারাজা ভালো থাকুক। তারপর ইউনাকে জিজ্ঞেস করে তার হ্যান্ডব্যাগের কথাই বলতে যাচ্ছিল, কিন্তু মগজুর সামনে তো আর বলবে না। এদিকে মহারাজা সাংজাইয়ের কথা মনে পড়ে যে মেয়েরা যা চায় তাই তাদের উপহার দিতে হয়। ইউনা তখন বলে, আমি ফ্রেশ খাবার আর রান্নার উপাদান পেলেই খুশি। মগজু লক্ষ্য করে লিহান আর ইউনা একে অপরের দিকে কিভাবে তাকিয়ে আছে। এসব ভেবে সে অনেক রেগে থাকে। লিয়ান তার ডায়েরিতে ইউনার খাবারের ছবি আর তার বর্ণনা লিখে রাখে। তারপর সে ইউনার কথাই ভাবতে থাকে। এদিকে সাংজাই তার বাবার কাছে বলছে মহারাজা ইউনাকে গিফট দিতে চায়। তখন তার ইউনার হ্যান্ডব্যাগের কথা মনে পড়ে আর সে ব্যাগটা খুঁজেও এনেছে। এটার ভেতর আজব সব জিনিস। সে সিদ্ধান্ত নিয়েছে এটা মহারাজার হাত দিয়ে ইউনাকে দেবে। তো যেই বাবা সেই কাজ। পরের দিন সে ব্যাগটা মহারাজাকে দেয় আর বলে, এটা পেলে ইউনা খুবই খুশি হবে। মহারাজা বলে, তুমি এটা কোথায় পেয়েছো? সাংজাই জানায় সে পাহাড়ের কাছ থেকে এটা খুঁজে এনেছে। মহারাজা খুশি হয়ে যায়, বলে, তুমি কিভাবে জানলে আমি তাকে এটা উপহার দিতে চাই? সাংজাই কাছে এসে চুপি চুপি বলে, মহারাজ আমি আপনার চোখ দেখেই সব বুঝি। তারপর সে সম্রাটের দূত সম্পর্কে কথা বলতে থাকে যে তারা ফার্স্ট ক্লাস খাবার চায়। এদিকে সম্রাটের দূত মন্ত্রীর দেওয়া খাবার খায় না, সে নিজের বাবুর্চি দিয়ে রান্না করায় আর মন্ত্রীকে খাওয়ায়। তো খাবারটা ভালো ছিল। দূত হেসে বলে, যাও তোমার রাজাকে বল আমি তার জুসেনের এসব ফালতু খাবার খাই না। এদিকে ইউনাকে ফ্রেশ বাগানে নিয়ে যাওয়া হয়। সে সবকিছু দেখে খুবই অবাক হয়। তখন সেখানে লিহান আসে। লিহান এসে বলে, এটা তোমার গিফট। তুমি ফ্রেশ খাবারের জন্য ফ্রেশ উপকরণ চাইছিলে না, এই জন্য। ইউনা অনেক খুশি হয়। লিহান তাকে এটা সেটা সম্পর্কে বলতে থাকে। ইউনা তখন মরিচ গাছ দেখে ছুটে যায়। লিহান বলে, এই জায়গায় বীজ দেওয়া, কিন্তু কে শুনে কার কথা? সে ছুটে গিয়ে মরিচ খায়। তারপর খুশি হয়ে রাজার হাতে চাপড় দিতে থাকে। রাজা তখন তাকে হ্যান্ডব্যাগটা দেয়। এটা দেখে ইউনা এত খুশি হয় যে লাফাতে থাকে। তারপর এক পর্যায়ে লিহানকেই জড়িয়ে ধরে। ওই যুগে তো আর এই জড়াজড়ি করা চলতো না, তাই লিহান অবাক হয়ে যায়। ইউনা বলে, এটা কই পেলেন? লিহান জানায়, এটা আর এমন গুরুত্বপূর্ণ কি? ইউনা বলে, আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওর অবস্থা দেখে লিহান হেসে দেয় আর বলে, তাহলে সেই দিনের ঘটনা নিয়ে তুমি আর রাগ করে নেই তো? আমি আসলে দুঃখিত। ইউনা অবাক হয়ে বলে, আপনি কি ক্ষমা চাচ্ছেন? আমাকে খুশি করার জন্য এই উপহারটা দিয়েছেন? লিহান বলে, হ্যাঁ। ইউনা জানতে চায় কেন? লিয়ান তখন তার কাছে আসে আর ইউনাকে ধরে বলে, কারণ আমি। তারপর আর সে বলতে পারে না। সে মনে মনে ভাবে, কারণ আমি তোমাকে ইতিমধ্যে নারী ভাবতে শুরু করেছি। মানে এই বেটা প্রেমে পড়তে শুরু করছে আর কি। সে দূরে গিয়ে বলে, তুমি আমার জন্য কষ্ট করে মজার মজার খাবার রান্না করো, তাই তোমাকে গিফট দিলাম। ইউনা বলে, কিন্তু আমার দিকে না ফিরে বলছেন কেন? ইউনা এগিয়ে আসে। লিহান পিছিয়ে যায়। ইউনা বলে, একই আবার আমার থেকে পিছিয়েও চলে যাচ্ছেন। লিহান ভয় পায় সে ধরা পড়ে যাবে। তখন পেছনে যেতে গিয়ে সে পড়ে যেতে নিলে ইউনা তাকে ধরতে গেলে সেও পড়ে যায়। আর দুজনে একে অপরের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আর রোমান্টিক এই সিনটার মাধ্যমে এই পর্বটা শেষ হয়ে যায়। তো পরবর্তী পর্বটা আগামীকাল পাবে। আর এই পর্বটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।